ক্লাস শুরু করি তোমাদের। আছো তোমরা সবাই, তাই তো? জি ম্যাম। শোনা যাচ্ছে তো আমাকে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে একটু প্রথম থেকে একটু কথা বলি। যে প্রথমেই ছিল যে হোয়াট আর দ্য সেলুলার রেসপন্সেস টু ইনজুরিয়াস স্টিমুলাই। এর মধ্যে আমরা প্রথমেই কি কি পড়লাম? যে প্রথমেই হতে পারে সেলুলার অ্যাডাপ্টেশন। এর মধ্যে বললাম হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফি, অ্যাট্রফি, মেটাপ্লাসিয়া। এরপরে ইনজুরিয়াস স্টিমুলাই যদি পারসিস্ট করে তখন হবে সেল ইনজুরি। সেল ইনজুরি যদি মাইল্ড এবং ট্রানজিয়েন্ট হয় তখন হবে রিভার্সিবল সেল ইনজুরি, এবং এই সেল ইনজুরিটা যখন সিভিয়ার এবং প্রোগ্রেস হবে তখন হবে ইরিভার্সিবল সেল ইনজুরি। ইরিভার্সিবল সেল ইনজুরি লিডিং টু সেল ডেথ। সেল ডেথ হতে পারে দুই ভাবে, একটা হচ্ছে নেক্রোসিস, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। গতকালকে আমরা পড়লাম নেক্রোসিস। নেক্রোসিসের ডেফিনেশন, টাইপস আমাদের সবার মনে আছে তো? জি ম্যাম। জি ম্যাম। আজকে আমরা পড়বো অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস নেক্রোসিসের থেকে কম ধরা হয়, বা এটার মধ্যে কম জিনিস আছে, কিন্তু লাগবে। হ্যাঁ, অ্যাপোপ্টোসিসের ডেফিনেশন লাগবে, আর কজেস অফ অ্যাপোপ্টোসিস বা টাইপস বলতে পারো, যে কি কি সিচুয়েশনে অ্যাপোপ্টোসিস হয় সেই জিনিসটা লাগবে। তো প্রথমে আমরা ডেফিনেশনটা পড়ে নেই। Apoptosis is the pathway of cell death that is induced by a tightly regulated suicide program in which the cells destined to die, যে সেলগুলো মারা যাবে তারা কি করে, তারা নিজেরাই অ্যাক্টিভেট দ্য ইন্ট্রিনজিক এনজাইমস দ্যাট ডিগ্রেড দ্য সেলস ওন নিউক্লিয়ার ডিএনএ অ্যান্ড সাইটোপ্লাজমিক প্রোটিনস। ঠিক আছে, এই ডেফিনেশনটা লাগবে। It is the pathway of cell death that is induced by a tightly regulated suicide program in which the cells destined to die activate the enzymes that degrade the cell's own nuclear DNA and cytoplasmic proteins. Apoptosis is a unique mechanism of cell death which is characterized by এখানে কি কি হয়: loss of membrane integrity, enzymatic digestion of the cells, leakage of cellular contents, and frequently a host reaction. Definition হচ্ছে প্রথম স্লাইডে যেটা দেখালাম সেটা মুখস্থ লাগবে। অ্যাপোপ্টোসিসে কি কি জিনিস হয়? কি ব্যাপার, চলে যাচ্ছে কেন? এখানে মরফোলজিক্যাল চেঞ্জ গুলো কি কি হয়? এখানে প্রথমে সেলটা শ্রিঙ্কেজ হয়ে যায়, তারপরে ক্রোমাটিন কনডেনসেশন হয়, ডিএনএ ফ্র্যাগমেন্টেশন হয়, and then the apoptotic cells break up into fragments, যেগুলোকে বলা হয় apoptotic body। এটা যদি আমরা আন্ডার মাইক্রোস্কোপ দেখি, যে কোথাও একটা নেক্রোসিস হচ্ছে, সেখানে আমরা এই অ্যাপোপ্টোটিক বডি গুলো দেখতে পাই। তোমার কোনো ম্যালিগন্যান্ট একটা লিশন আমরা এফএনসি করি, তখন তোমার ব্যাকগ্রাউন্ডে অ্যাপোপ্টোটিক বডি দেখা যায়, হিস্টোতেও দেখা যায়, হুইচ কন্টেইন পোর্শনস অফ সাইটোপ্লাজম এন্ড নিউক্লিয়াস। এই অ্যাপোপ্টোটিক বডি যেগুলো, সেগুলো হচ্ছে যেই সেলটা ভেঙে গেল সেই সেলেরই কিছু সাইটোপ্লাজম, কিছু নিউক্লিয়াস নিয়ে ছোট ছোট বডি তৈরি হয়, কিন্তু এটা একটা কমপ্লিট সেল না। অ্যাপোপ্টোসিস শব্দটার অর্থ হচ্ছে ফলিং অফ। এই শব্দটা গ্রিক ওয়ার্ড থেকে এসছে, অ্যাপোপ্টোসিস। কজেস বলো বা এক্সাম্পল বলো, অ্যাপোপ্টোসিস দুইটা কন্ডিশনে হতে পারে। একটা হতে পারে ফিজিওলজিক কন্ডিশন, আর একটা হচ্ছে প্যাথোলজিক কন্ডিশন। অবশ্যই লাগবে অ্যাপোপ্টোসিস থেকে ডেফিনেশন অফ অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিসের মরফোলজিতে যে যে অ্যাপোপ্টোটিক বডি কি জিনিস, আর এই কোন কোন সিচুয়েশনে অ্যাপোপ্টোসিস হতে পারে। নর্মাল ফিজিওলজিক সিচুয়েশন কোন জায়গাগুলোতে হতে পারে: ডিস্ট্রাকশন অফ সেলস ডিউরিং এমব্রায়োজেনেসিস, ইনভলিউশন অফ হরমোন ডিপেন্ডেন্ট টিস্যু আপন হরমোন উইথড্রল। যেমন
যেমন কি বলবো, মেনোপজ যখন হয় তখন কি হয়, ওভারিয়ান ফলিকুলার অ্যাট্রেসিয়া হয়। তারপরে আফটার ডেলিভারি ল্যাকটেটিং ব্রেস্ট যেটা, সেটা যখন বাচ্চাকে উইনিং করানো হয়, ব্রেস্ট ফিডিং বন্ধ করে দেওয়া হয়, তখন রিগ্রেশন অফ দ্য ল্যাকটেটিং ব্রেস্ট আফটার উইনিং, endometrial cell breakdown during the menstrual cycle, prostatic atrophy after castration, এগুলো মনে রাখতে হবে। সেল লস ইন প্রলিফারেটিং সেল পপুলেশন, যেমন হচ্ছে তোমার এটা ওই যে লিম্ফ নোডের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়। এলিমিনেশন অফ পোটেনশিয়ালি হার্মফুল সেলফ রিঅ্যাক্টিভ লিম্ফোসাইটস, ডেথ অফ হোস্ট সেল দ্যাট হ্যাভ সার্ভড দেয়ার পারপাস, মানে যে কোনো একটা ইনফ্লামেটরি ইয়েতে যেই সেলগুলো কাজ শেষ হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাওয়ার পরে এই সেলগুলো ডেথ হয়ে যায়, এখানে এটা অ্যাপোপ্টোসিস হয়। ঠিক আছে, এক্সাম্পল গুলো মনে রাখতে হবে। যে এক নম্বর হচ্ছে ডিস্ট্রাকশনস অফ সেল ডিউরিং এমব্রায়োজেনেসিস, ইনভলিউশন অফ হরমোন ডিপেন্ডেন্ট টিস্যু আপন হরমোন উইথড্রল। এটার আন্ডারে যে এক্সাম্পল গুলো আমি বললাম সেই এক্সাম্পল গুলো মনে রাখতে হবে। সেল লস ইন প্রলিফারেটিং সেল পপুলেশন, elimination of potentially harmful self-reactive lymphocytes, death of host cells that have served their purpose. Apoptosis in pathologic condition, cell death in tumors, আচ্ছা প্যাথোলজিক কি কি কন্ডিশনে সেল ডেথ হতে পারে? সেল ডেথ ইন টিউমার্স, ডেথ অফ ইমিউন সেলস, pathologic atrophy of hormone dependent tissue, pathologic atrophy of parenchymal organs after duct obstruction, এরকম কিছু কিছু জিনিস মনে রাখবে। ঠিক আছে, প্যাথোলজিক সিচুয়েশন গুলো কিছু কিছু মনে রাখবে। সবগুলোই হয়তো মনে রাখা সম্ভবও না, দরকারও নাই। এই মরফোলজি অফ অ্যাপোপ্টোসিস আমি তোমাদেরকে এটা বলে ফেলছি যে সেলটা প্রথমে শ্রিঙ্কেজ করে যাবে, ক্রোমাটিন কনডেনসেশন হবে, এরপরে সাইটোপ্লাজমে ব্লেব তৈরি হবে, তারপরে ফ্র্যাগমেন্টেড হয়ে যায় অ্যাপোপ্টোটিক বডি তৈরি হবে, এবং এই অ্যাপোপ্টোটিক বডিগুলো ফ্যাগোসাইটোসিস এনগালফ করে নিবে। ফ্যাগোসাইটোসিস মানে সরি ম্যাক্রোফেজ। আচ্ছা, তোমার একটা কোশ্চেন আসে যে নেক্রোসিস আর অ্যাপোপ্টোসিসের মধ্যে ডিফারেন্স। নেক্রোসিসের মধ্যে যে সেল ডেথ হয়, এখানে ইনফ্লামেশন হয়। ঠিক আছে, কিন্তু অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে ইনফ্লামেশন থাকে না। আচ্ছা, মেকানিজম অফ অ্যাপোপ্টোসিস এখানে খুব বেশি দরকার নাই, একটু পাথওয়ে দুটার নাম মনে রাখলে রাখতে পারো, যে ইন্ট্রিনজিক পাথওয়ে আর এক্সট্রিনজিক পাথওয়ে। ইন্ট্রিনজিক অর মাইটোকন্ড্রিয়াল পাথওয়ে, এক্সট্রিনজিক অর ডেথ রিসেপ্টর পাথওয়ে, এগুলো আর পড়ার দরকার নেই। একটু আগে যেটা বললাম যে নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস দুইটার মধ্যে পার্থক্য। আমরা নেক্রোসিসের মরফোলজির মধ্যে প্রথমে পড়ছি যে ওখানে সেলুলার সোয়েলিং হয়, তার মানে সেলটা এনলার্জ হয়। কিন্তু অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে আমরা বললাম যেখানে শ্রিঙ্কেজ হয়, মানে সেল সাইজটা রিডিউসড হয়। ওখানে নিউক্লিয়াসে কি হয়, পিকনোসিস, ক্যারিওরেক্সিস, ক্যারিওলাইসিস, তোমাদের মনে আছে নিশ্চয়ই। এখানে হয় নিউক্লিয়াসটা ফ্র্যাগমেন্টেড হয়ে যায়, প্লাজমা মেমব্রেনটা ওখানে ডিসরাপ্টেড হয়, এখানে প্লাজমা মেমব্রেনটা কিন্তু ইনট্যাক্ট থাকবে অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে। সেলুলার কন্টেন্ট ওখানে এনজাইমেটিক ডাইজেশন হয়, এখানে সেটা হবে না, এখানে ইনট্যাক্ট থাকবে। আর ওখানে ইনফ্লামেশন থাকে ফ্রিকোয়েন্টলি, ইউজুয়ালি এখানে ইনফ্লামেশন থাকে না। ও, দীপ্র একটু দেখো তো।
আমাকে কি তোমরা শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো তোমরা আমাকে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, তোমরা একটু 5টা মিনিট ওয়েট করো, আমার স্ক্রিন নিজে নিজেই চলে যাচ্ছে, একটু দেখি কি করা যায়। অপেক্ষা করো তোমরা। আমাকে শোনা যাচ্ছে কি? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, দেখি এভাবে। তাহলে নেক্রোসিস আর অ্যাপোপ্টোসিসের ডিফারেন্সটা লাগবে, রিটেনে আসে। এই পর্যন্ত তো আমি শেষ করলাম মনে হয়। এখানে ছবির মাধ্যমে দেখানো হচ্ছে আর কি, নেক্রোসিস আর অ্যাপোপ্টোসিসে কোনটা হচ্ছে। ডিসঅর্ডারস অ্যাসোসিয়েটেড উইথ ডিসরেগুলেটেড অ্যাপোপ্টোসিস, এটা কোনো কোনো সময় জিজ্ঞেস করা হতে পারে যে অ্যাপোপ্টোসিসটা যে নরমালি যদি না হয়, ডিসরেগুলেটেড হয়ে যায়, তাহলে কি কি ডিজিজ হতে পারে। যদি ডিফেক্টিভ অ্যাপোপ্টোসিস এবং ইনক্রিজড সেল সার্ভাইভাল হয়ে যায়, মানে কোন কোন ক্ষেত্রে হয়, যেমন ক্যান্সার, অটো ইমিউন ডিসঅর্ডারস, এইসব ক্ষেত্রে। আর অ্যাপোপ্টোসিস ইনক্রিজ হয়ে যদি সেল ডেথ বেড়ে যায়, সেই ক্ষেত্রগুলোতে কি হতে পারে, নিউরো ডিজেনারেটিভ ডিজিজ, ইসকেমিক ইনজুরি, ডেথ অফ ভাইরাস ইনফেক্টেড সেলস। একটা হচ্ছে যে যদি অ্যাপোপ্টোসিস ডিফেক্টিভ হওয়ার কারণে সেল সার্ভাইভাল বেড়ে যায়, তাহলে কোন ডিজিজগুলো হয়। আরেকটা ক্ষেত্র হচ্ছে যে অ্যাপোপ্টোসিস বেড়ে যাওয়ার কারণে সেল ডেথ যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে কোন ডিজিজগুলো হয়। What is autophagy? Autophagy is the process in which a cell eats its own component. ঠিক আছে, নিজেই নিজেকে যদি খেয়ে ফেলে কোনো ক্ষেত্রে, মানে ওয়ান কাইন্ড অফ সুইসাইড, সেই ক্ষেত্রটাকে বলা হয় অটোফ্যাজি। জিজ্ঞেস করা হয় মাঝে মাঝে, ইট ইজ এ সার্ভাইভাল মেকানিজম ইন টাইমস অফ নিউট্রিয়েন্ট ডিপ্রাইভেশন, when the starved cell lives by cannibalizing itself and recycling the digested contents. বোঝা গেছে কথাটা? যখন নিউট্রিশন ডিপ্রাইভেশন হয়, সেই ক্ষেত্রে সেলগুলো নিজেরাই নিজেদের কম্পোনেন্ট ডাইজেস্ট করে ফেলে। Intracellular organelles and portions of cytosol are first sequestered from its cytoplasm in an autophagic vacuole, which subsequently fuses with lysosome. মানে সেলের ভেতরে যে লাইসোজোমাল এনজাইমগুলো থাকে, এই এনজাইমগুলো দ্বারাই সেলুলার কম্পোনেন্টগুলো ডাইজেস্টেড হয়ে যায় অটোফ্যাজির ক্ষেত্রে। ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন এর পরের টপিক। মনে আছে নিশ্চয়ই যে আমরা যেগুলো পড়লাম, সেলুলার অ্যাডাপ্টেশন, সেল ইনজুরি, এরপরে ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন। এটা কার ভিডিও অন হয়ে আসছে, সে ভিডিও অফ করো। ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন, ভিডিও অফ কর। ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন, প্যাথোলজিক ক্যালসিফিকেশন, সেলুলার এজিং। এখন ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন পড়বো আমরা। One of the cellular manifestations of metabolic dearrangement is the accumulation of abnormal amount of various substances. বোঝা গেছে আমার কথা? এগুলো কিন্তু সবগুলোই ইম্পর্টেন্ট। ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন কি জিনিস? মেটাবলিক ডিঅ্যারেঞ্জমেন্টের কারণে একটা সেলের ভেতরে কোনো জিনিস যেটা নর্মালি যেটা থাকার কথা, তার চেয়ে যদি অ্যাবনর্মাল অ্যামাউন্ট অ্যাকুমুলেশন হয়, তখন সেটাকে বলা হয় ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন। ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশনে একটা জিনিস, মানে কোন কোন ক্ষেত্রে ডিফেক্টের কারণে হতে পারে। একটা হচ্ছে যে নর্মাল সেলুলার কনস্টিটিউয়েন্ট যেগুলো, সেগুলো বেশি পরিমাণে যদি হয় বা অ্যাবনর্মাল অ্যামাউন্টে যদি হয়, সেটা একটা হতে পারে। আর একটা হচ্ছে যে অ্যাবনর্মাল সাবস্টেন্স যেটা নর্মালি থাকার কথা না, সেটা যদি হয়, এই দুইটা ক্ষেত্রে হতে পারে।
এখন এই অ্যাবনর্মাল সাবস্টেন্স যেটা, একটা তো নর্মাল কনস্টিটিউয়েন্ট গেলই, সেটা হতে পারে ওয়াটার, লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট। আর অ্যাবনর্মাল যেগুলো, সেগুলো হতে পারে এক্সোজেনাস হতে পারে অথবা এন্ডোজেনাসও হতে পারে। যে কথাগুলো বললাম ওই কথাগুলো। A normal endogenous substance is produced at a normal or increased rate, but the rate of metabolism is inadequate to remove it. ঠিক আছে, নর্মাল রেটেই থাকছে সেলের ভিতরে অথবা ইনক্রিজ রেটেও থাকতে পারে, কিন্তু মেটাবলিজমের রেট যেটা সেটা ইনঅ্যাডিকুয়েট হতে পারে। An abnormal endogenous substance, typically product of a mutated gene, accumulates because of defects in protein folding and transport and an inability to degrade the abnormal protein efficiently. এটা 2 নাম্বার সিচুয়েশন হতে পারে। 3 নাম্বার সিচুয়েশন কি, a normal endogenous substance accumulates because of defects in enzyme, usually inherited, that are required for the metabolism of the substance. Number 4, an abnormal exogenous substance is deposited and accumulated because the cell has neither the enzymatic machinery to degrade the substance nor the ability to transport it to other site. এগুলোর এক্সাম্পল বলবো আমি এখন। ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন, লিপিড যদি বেশি জমা হয় এটাকে আমরা কি বলি, স্টেয়াটোসিস অর ফ্যাটি চেঞ্জ। কোলেস্টেরল যদি বেশি জমা হয় এটাকে বলি আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস। আমরা এগুলো সবগুলোই পড়বো। জেনথোমা, কোলেস্টেরোলোসিস, লাইপোফেজ, ইনফ্লামেশন অ্যান্ড ফ্যাট নেক্রোসিস। প্রোটিন, abnormal accumulation of protein এর এক্সাম্পল হচ্ছে reabsorption droplets in proximal renal tubules, immunoglobulin in plasma cell, এটাকে বলা হয় রাসেল বডি। আলফা 1, বানানটা একটু ভুল আছে, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ইন লিভার সেল। কার্বোহাইড্রেট এটা হচ্ছে তোমার একটা জেনেটিক ডিসঅর্ডার, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ। পিগমেন্ট অ্যাকুমুলেশন হতে পারে, পিগমেন্টটা এক্সোজেনাসও হতে পারে এন্ডোজেনাসও হতে পারে। এন্ডোজেনাসের মধ্যে আছে হিমোগ্লোবিন ভেঙে যদি হিমোসিডারিন তৈরি হয়, সেই হিমোসিডারিনটা জমা হতে পারে। মেলানিন পিগমেন্ট স্কিনে থাকে, সেটা হতে পারে। লাইপোফুসচিন এটা হতে পারে। আর এক্সোজেনাসের মধ্যে আছে অ্যানথ্রাকোসিস এটা একটা ডিজিজ, কোল ডাস্ট অ্যাকুমুলেশন ইন দ্য লাংস। স্কিনে যে ট্যাটু করে সেখানেও এক্সোজেনাস পিগমেন্টটা ওখানে অ্যাকুমুলেশন হয়। এগুলো হচ্ছে এক্সোজেনাসের এক্সাম্পল। এই জিনিসগুলো লাগবে, এই যে এখান থেকে সবগুলোই লাগবে আসলে। এগুলো সবই অল্প অল্প কথা, কিন্তু সবগুলোই খুব ইম্পর্টেন্ট। এরপরে আমি পড়বো স্টিয়াটোসিস অর ফ্যাটি চেঞ্জ। হোয়াট ইজ স্টিয়াটোসিস অর ফ্যাটি চেঞ্জ? স্টিয়াটোসিস হচ্ছে abnormal accumulation of triglycerides within the parenchymal cells is called steatosis or fatty change. Steatosis or fatty change usually liver এ হয়। কারণ কি? কারণ হচ্ছে liver is the main organ বা major organ of fat metabolism. এজন্য সাধারণত স্টিয়াটোসিস অর ফ্যাটি চেঞ্জ লিভারে হয়ে থাকে। কিন্তু এছাড়াও এগুলো আর কোথায় হতে পারে? হার্টে হতে পারে, মাসেলে হতে পারে, কিডনিতে হতে পারে। কজেস অফ স্টিয়াটোসিস, কি কি কারণে স্টিয়াটোসিস হতে পারে? নাম্বার 1 হচ্ছে বিভিন্ন ধরনের টক্সিন, যেমন কার্বন টেট্রাক্লোরাইড। প্রোটিন ম্যালনিউট্রিশন যদি হয়, ডায়াবেটিস মেলাইটাস যদি হয়, ওবেসিটি, অ্যানোক্সিয়া, এগুলো বিভিন্ন ক্ষেত্রে স্টিয়াটোসিস অথবা ফ্যাটি চেঞ্জ হতে পারে। কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিতে, আমাদের মতো দেশে না, মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে অ্যালকোহল অ্যাবিউজ। লিভারে পড়তে গেলে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ফ্যাটি লিভার, অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এটা হচ্ছে নরমালি ফ্যাটি অ্যাসিড যদি লিভারে যায়, সেখানে যে কি হয় জিনিসটা, free fatty acid যেটা from adipose tissue or ingested food are normally transported into the hepatocytes, এবং লিভারে যে তারা কি হয়, স্টারিফাইড হয়ে ট্রাইগ্লিসারাইড তৈরি করতে পারে, কনভার্টেড ইনটু কোলেস্টেরল, কোলেস্টেরলে কনভার্টেড হতে পারে, আবার
তোমার অক্সিডাইজড হয়ে এটা আচ্ছা কনভার্টেড, এটা কোলেস্টেরলে কনভার্ট হতে পারে, ফসফোলিপিডে কনভার্টেড হতে পারে, এছাড়া অক্সিডাইজড হয়ে এটা কিটোন বডি তৈরি করতে পারে। এটা হচ্ছে নরমালি তোমার হয়। কিন্তু তোমার কোন কোন ক্ষেত্রে এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যায়, কোন কোন ইয়েতে পাথওয়েগুলো বন্ধ করে দিয়ে ফ্যাটি লিভার ডিজিজ করতে পারে। এক নাম্বার হচ্ছে স্টারভেশন, ডায়াবেটিস মেলাইটাস। এটা হচ্ছে তোমার এই ক্ষেত্রগুলোতে যে ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকে যে ফ্যাটি অ্যাসিড হচ্ছে এই জায়গাটায় এখানে এটা বন্ধ বেশি করে দিবে, ফ্যাটি অ্যাসিড বেশি বেশি ঢুকবে এই ক্ষেত্রটাতে। 2 নাম্বার তোমার যদি অ্যানোক্সিয়া হয়ে যায়, আচ্ছা এটা আমি একটু বই থেকে বলি তোমাদেরকে। Excess accumulation of triglyceride within the liver may result from excessive entry। একটা হচ্ছে এন্ট্রি যদি এক্সেসিভ হয়, অথবা যদি ডিফেক্টিভ মেটাবলিজম অথবা ডিফেক্টিভ এক্সপোর্ট অফ লিপিড হয়, এই ক্ষেত্রগুলোতে হতে পারে। Several such defects are induced by alcohol, a hepatotoxin that alters the mitochondrial and microsomal function, leading to increased synthesis and reduced breakdown of lipid। অ্যালকোহলের ক্ষেত্রে এই জিনিসটা হয়। Carbon tetrachloride এবং protein malnutrition may cause fatty change by reducing synthesis of apoprotein. Hypoxia inhibit fatty acid oxidation। হাইপোক্সিয়ার ক্ষেত্রে কি হবে, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন হয়, যেটা যে অক্সিডেশন হয়ে কিটোন বডি তৈরি করে সেটা বন্ধ করে দেবে। Starvation increases fatty acid mobilization from peripheral store। এইভাবেই ফ্যাটি চেঞ্জ গুলো হয় বিভিন্ন জিনিস। এই যে এখানেও লেখা আছে এই জিনিসগুলো, যে অ্যালকোহল অল্টার করে মাইটোকন্ড্রিয়াল এবং মাইক্রোজোমাল ফাংশন। কার্বন টেট্রাক্লোরাইড এবং প্রোটিন ম্যালনিউট্রিশনে কি হয়, ডিক্রিজ সিনথেসিস অফ লিপিড এক্সেপ্টর প্রোটিন। অ্যানোক্সিয়ার ক্ষেত্রে অক্সিডেশন কম হবে। আর স্টারভেশনের ক্ষেত্রে পেরিফেরাল টিস্যুতে যে ফ্যাটগুলো থাকে সেটাও লিভারে বেশি বেশি করে যাবে। আচ্ছা, মরফোলজি কি হবে ফ্যাটি লিভারের? ম্যাক্রোস্কোপিক্যালি যখন বেশি বেশি জমা হবে তখন গ্রসলি লিভারটা একটু বড় হয়ে যাবে। মাইল্ড ফ্যাটি চেঞ্জ মে নট অ্যাফেক্ট দ্য গ্রস অ্যাপিয়ারেন্স। গ্রস মানে খালি চোখে যেটা আমরা দেখব। উইথ প্রোগ্রেসিভ অ্যাকুমুলেশন দ্য অর্গান এনলার্জেস অ্যান্ড বিকাম increasingly yellowy. It may become bright yellow, soft and greasy in extreme instances. Microscopic change কি হবে? Fatty change appear as a small fat vacuole in the cytoplasm around the nucleus. Vacuole may coalesce, একসাথে ভ্যাকিউল গুলো হয়ে কি করতে পারে, সেলের ভিতরে ক্লিয়ার স্পেস তৈরি করে নিউক্লিয়াসটাকে পেরিফেরির দিকে পুশ করে দিতে পারে। এটুকু পড়লেই হবে। এরপরে আরো একটা ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে প্যাথোলজিক ক্যালসিফিকেশন। প্যাথোলজিক ক্যালসিফিকেশন থেকে সবকিছুই লাগে। At first, what is pathologic calcification? এক মিনিট, আমাকে একটু সময় দিতে হবে, আমার একটা ফোন আসছে। Abnormal deposition of calcium salts together with small amount of iron, magnesium and other mineral salt is called pathologic calcification. Definition অবশ্যই লাগবে। Abnormal deposition of calcium salt, তার সাথে স্মল অ্যামাউন্টে থাকবে আয়রন, ম্যাগনেসিয়াম এন্ড আদার মিনারেল সল্ট, এটাকে বলা হয় প্যাথোলজিক ক্যালসিফিকেশন। প্যাথোলজিক ক্যালসিফিকেশন দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন আর একটা হচ্ছে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। Dystrophic calcification, when pathologic calcification occurs in non-viable or dying tissue, এটাকে বলা হয় dystrophic calcification। এটা সাধারণত কোথায় হয়? Areas of necrosis, atherosclerosis, aging or damaged heart valve লাগবে। Dystrophic calcification কোথায় হয়? Dead or dying tissue মধ্যে dystrophic calcification হয়। এক্সাম্পল লাগবে কোন জায়গায় হয়? নেক্রোসিসে আমরা ক্যালসিফিকেশন পাই
সেখানে কি ধরনের ক্যালসিফিকেশন পাই? ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। আমরা যখন পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে কি পড়লাম ওটা? এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস। সেখানে ক্যালসিফিকেশন পাওয়া যায়। কি ধরনের ক্যালসিফিকেশন পাবো? এছাড়া টিউবারকুলোসিস অনেকদিন ধরে আছে, ক্যাজিয়াস নেক্রোসিসের পাশে আমরা ক্যালসিফিকেশন পাই। কি ধরনের ক্যালসিফিকেশন পাবো? এই সব এগুলো ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। আর মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন, when pathologic calcification occurs in vital tissue, it is known as metastatic calcification. It almost always reflects some derangement in calcium metabolism. মানে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন যেটা বললাম, সেখানে ক্যালসিয়াম মেটাবলিজম নরমালি থাকবে, কিন্তু মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনের ক্ষেত্রে ক্যালসিয়াম মেটাবলিজমের সমস্যা থাকবে, যার কারণে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন আমরা যখন পাবো, যার মধ্যে পাবো তার হাইপারক্যালসেমিয়া থাকবে। হাইপারক্যালসেমিয়া অলসো accentuate dystrophic calcification. হাইপারক্যালসেমিয়া থাকলে তো মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হবে, তবে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনও হতে পারে। আচ্ছা, হাইপারক্যালসেমিয়া কোন কোন ক্ষেত্রে হতে পারে? ইট ইনক্লুডস hyperparathyroidism, vitamin D intoxication, systemic sarcoidosis, milk alkali syndrome, hyperthyroidism, idiopathic hypercalcemia of infancy, Addison's disease, increased bone catabolism associated with disseminated bone tumors and leukemia, decreased bone formation as occurs in immobilization. Example গুলো লাগবে। ঠিক আছে, তোমরা যদি এটা থেকে পড়ো, রবিন্স থেকে পড়ো, ওখানে সুন্দরভাবে আছে, 1 2 3 4 করে সুন্দরভাবে দেয়া আছে। একটা আছে যে ইনক্রিজ সিক্রেশন অফ প্যারাথাইরয়েড হরমোন, হাইপার প্যারাথাইরয়েডিজম। এটা কি কি কারণে হতে পারে? প্যারাথাইরয়েড টিউমার, একটোপিক সিক্রেশন অফ আর 2 নম্বরে আছে ডিস্ট্রাকশন অফ বোন টিস্যু। এটা কি কারণে হতে পারে? প্রাইমারি টিউমার অফ দা বোন ম্যারো। মানে খুব সুন্দরভাবে বইয়ে দেয়া আছে, বইয়ের জিনিসটা সুন্দর করে পড়তে পারো যে কি কি কারণে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হয়, হাইপারক্যালসেমিয়া কোন কোন ক্ষেত্রে হয়। It occurs widely throughout the body but principally affect the interstitial tissue of কোন কোন জায়গায় হয়? সাধারণত ব্লাড ভেসেল, কিডনি, লাং, গ্যাস্ট্রিক মিউকোজা। মানে এই যে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন কোন কোন জায়গায় হয়। ঠিক আছে, ব্লাড ভেসেল বলতে সিস্টেমিক আর্টারি, পালমোনারি ভেইন, এগুলোতে হয়। এটা খুব একটা তোমাদের দরকার নাই, এটা বলতে এই যে প্যাথোজেনেসিস খুব বেশি দরকার নাই। এটা একটুখানি দরকার আছে, মরফোলজি ম্যাক্রোস্কোপিক্যালি খালি চোখে দেখতে কেমন আর মাইক্রোস্কোপের নিচে দেখতে কেমন। খালি চোখে ক্যালসিয়াম সল্ট appear as fine white granule or clumps, often felt as gritty deposit. অনেক সময় আমরা এফএনএসসি করি যখন, যে টিউবারকুলার লিম্ফ নোড, ওখানে একটা গ্রিটি সেন্সেশন পাওয়া যায় এই ক্যালসিফিকেশন যদি থাকে। Sometimes tubercular lymph node is virtually converted to stone, একদম শক্ত হয়ে যায় পুরোটা ক্যালসিফিকেশন হয়ে। আচ্ছা, তোমাদেরকে যে আমি ক্যাজিয়াস নেক্রোসিস আন্ডার মাইক্রোস্কোপ কেমন দেখতে মনে আছে? 3টা ওয়ার্ড বলছিলাম যে বলতে হবে। জি ম্যাম। হোয়াইট এন্ড চিজি। হোয়াইট এন্ড চিজি তো হচ্ছে খালি চোখে, মাইক্রোস্কোপের নিচে ম্যাম স্যার ম্যাম অ্যামরফাস গ্রানুলার। অ্যামরফাস গ্রানুলাস আর ইউসিনোফিলিক। অ্যামরফাস গ্রানুলার, অ্যামরফাস গ্রানুলাস ইউসিনোফিলিক। হ্যাঁ ঠিক আছে, অ্যামরফাস গ্রানুলার আর ইওসিনোফিলিক। আর ক্যালসিয়াম সল্টটা হবে ওইটারই মতো, এখানে হবে বেজোফিলিক। অ্যামরফাস গ্রানুলার এন্ড বেজোফিলিক, ওইটার সাথে মিলায় এটা পড়বা, তাহলেই তোমাদের মনে থাকবে। এটা ইন্ট্রাসেলুলার বা এক্সট্রাসেলুলার দুটাই হতে পারে। আচ্ছা, লাস্ট কথাটা ইম্পর্টেন্ট। দ্য প্রোগ্রেসিভ অ্যাকুইজিশন অফ আউটার লেয়ার্স মে ক্রিয়েট ল্যামেলেটেড কনফিগারেশন কল্ড স্যামোমা বডিজ because of their resemblance to grains of sand. স্যামোমা বডি মানে কি? ক্যালসিফিকেশন হচ্ছে পর্যায়ক্রমে গ্র্যাজুয়ালি হতে 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 একটা কনসেন্ট্রিক লেয়ারে হতে থাকে। এটা যখন আন্ডার মাইক্রোস্কোপ আমরা দেখি তখন এটা রিফ্লেক্ট করে, রিফ্র্যাক্টাইল হয়, এবং কিছু কিছু তোমার ম্যালিগন্যান্ট কন্ডিশন আছে যখন এই স্যামোমা বডি পাওয়া যায়। যেমন কি,
যেমন হচ্ছে এটা তোমাদের মাঝে মধ্যে ধরা হতে পারে সিস্টেমিক প্যাথোলজিতে যে পড়বা, যেমন হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড। মনে করো যে থাইরয়েড একটা সোয়েলিং নিয়ে আমাদের কাছে আসছে, আমরা অ্যাসপিরেট করছি, থাইরয়েড খুব ভাস্কুলার অর্গান, ব্লাড আসছে, তেমন কোনো সেল আসে নাই, কিন্তু আমি দুই একটা স্যামোমা ক্যালসিফিকেশন, স্যামোমা বডি বলে, স্যামোমা বডি দেখতে পাচ্ছি। তখন কিন্তু সেল না থাকলেও আমি মোটামুটি আন্দাজে বলতে পারবো যে এই ভদ্রলোকের বা ভদ্রমহিলার প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড আছে। এছাড়া তোমার ইয়েতে ওভারিতে হচ্ছে সেরাস সিস্ট অ্যাডেনোকার্সিনোমা অফ ওভারি, এইটার ক্ষেত্রেও ঠিক একই জিনিস। এখানেও যদি মনে করো যে আমার কাছে হিস্টোপ্যাথোলজি আসছে, আমি বা এফএনএসিও করতে পারি, ওই আমি অবভিয়াস জায়গা যে আমি ম্যালিগন্যান্ট বলবো, ক্যান্সার বলবো, অবভিয়াস এরকম ফোকাস পাইনি, কিন্তু আমি স্যামোমা বডি পেলাম, তখন আমাকে ধারণা করতে হবে যে এখানে ক্যান্সার অবশ্যই আছে। কাজেই স্যামোমা বডি ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি একদম শেষে চলে আসছি। লাস্টলি হচ্ছে সেলুলার এজিং। উইথ এজ দেয়ার আর ফিজিওলজিক এন্ড স্ট্রাকচারাল অল্টারেশনস ইন অলমোস্ট অল অর্গান or system. Aging is influenced by genetic factors, diet, social condition, and occurrence of age-related diseases such as atherosclerosis, diabetes, and osteoarthritis. বিভিন্ন জিনিসের উপরে এজটা ডিপেন্ড করে, এজিং প্রসেসটা ডিপেন্ড করে, এটা আমরা নিজেরাই জানি, তাই না? একজন ফিনান্সিয়ালি ভালো অবস্থায় থাকা একজন লোক 50 বছরের, আর একদম গরিব দেখো একজন 50 বছরের, দুজনের এজিং প্রসেসের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স, তাই না? 50 বছর বয়সে আজকাল দেখে তো বোঝাই যায় না যারা অবস্থাপন্ন ঘরের লোক যে তাদের এজিং হচ্ছে। এজিং থেকে তোমাদের কিছু পড়ার দরকার নাই, ঠিক আছে? আমি সেল ইনজুরি চ্যাপ্টার শেষ করে ফেললাম। আমার খুব ভুল হয়ে গেছে যে আমি প্রতিদিনই ভুলে যাচ্ছি, তোমাদেরকে আমি কার্ডের ইয়েগুলো দিতে চাইছি। ম্যাম একটা কোশ্চেন। আচ্ছা বলো। Ma'am, necrosis is associated with inflammation, but in case of myocardial ischemia, এখানে তো coagulative necrosis হয়। ম্যাম তো ইসকেমিয়াতে ম্যাম ওইখানে ইনফ্লামেশন কিভাবে হয়? আচ্ছা তুমি কি জানো কথাটা আবার বলো তো? কোয়াগুলেটিভ নেক্রোসিস, নেক্রোসিস সব মিলাই ফেলবে না। এক নম্বর ম্যাম আমি বলছি যে হ্যাঁ ম্যাম, মানে নেক্রোসিসে ম্যাম ফ্রিকোয়েন্টলি ইনফ্লামেশন হয়, তো ম্যাম মানে আমার কোশ্চেন যে এখন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে তো কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়, এখানে ইনফ্লামেশন হয় কিনা বা এখানে কিভাবে? তোমার নেক্রোসিসের ক্ষেত্রে সাধারণত নেক্রোসিসের পেরিফেরিতে ইনফ্লামেশন থাকে। হ্যাঁ, মানে কি যখন একটা তোমার নেক্রোসিস শুরু হয়, নেক্রোসিস শুরু হওয়ার আগে তোমার আশেপাশে থেকে ওই নেক্রোসিসটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের যে ডিফেন্স মেকানিজম আছে সেই সেলগুলো আসে, সব সাধারণত নেক্রোসিসের ক্ষেত্রে সবগুলো ক্ষেত্রেই আসে। হ্যাঁ, এই জন্য এই যে তোমার নেক্রোসিসের পাশে পেরিফেরিতে সাধারণত ইনফ্লামেটরি সেল ইনফ্লামেশন থাকে। মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ক্ষেত্রে থাকবে না, এটা কে বলছে তোমাকে? ম্যাম আমি ওইটাই জানতে চাচ্ছি যে থাকে কিনা, মানে ওইখানে যেহেতু শুধুমাত্র ডিক্রিজ ব্লাড ফ্লো, তো ওইখানে ইনফ্লামেশন কিভাবে হবে, মানে এটা ম্যাম। আমাকে ওইটা দেখতে হবে, এটা আমাকেও দেখতে হবে। হ্যাঁ, মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ক্ষেত্রে থাকে কিনা আমি তোমাকে নেক্সট জানাবো। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, আর কিছু? আমি কি তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে একটু আরেকবার বলবো যে তোমাদের কি কি অবশ্যই লাগবে? আমি অনেকবার বলে ফেলছি, তারপরে কি দরকার আছে তোমাদের? বলেন ম্যাডাম। আচ্ছা, প্রথমেই হচ্ছে যে what are the cellular responses to pathologic stress or injury? Cellular responses to injury কি কি আছে? এরপরে সেলুলার অ্যাডাপ্টেশন, ডেফিনেশন, টাইপস, প্রতিটা টাইপসের আবার ডেফিনেশন এবং টাইপস উইথ এক্সাম্পল।
প্রতিটার সবগুলোই। মেটাপ্লাসিয়া অবশ্যই বলবে ডেফিনেশনে যে এটা একটা রিভার্সিবল চেঞ্জ, ওয়ান ডিফারেন্সিয়েটেড সেল টাইপ ইজ রিপ্লেসড বাই অ্যানাদার সেল টাইপ। এবং এখানে ওই যে এপিথেলিয়াল এবং মেজেনকাইমাল সবগুলো আলাদা আলাদা করে বলবা। মেটাপ্লাসিয়াকে ডাবল এজেড সোর্ট কেন বলা হয়। তারপরে কজেস অফ সেল ইনজুরি, সেল ইনজুরির কজ কি কি আছে, ওই যে কতগুলো বলছি না, অক্সিজেন ডিপ্রাইভেশন, ফিজিক্যাল এজেন্ট, কেমিক্যাল এজেন্ট, ইনফেকশাস এজেন্ট, ওই জিনিসগুলো। তারপরে রিভার্সিবল সেল ইনজুরি কি, ইরিভার্সিবল সেল ইনজুরি কি, এগুলোতে মরফোলজিক চেঞ্জ কি কি হয়। তারপরে নেক্রোসিস ইন ডিটেইলস সবকিছু, নেক্রোসিসের ডেফিনিশন, নেক্রোসিসের টাইপ, নেক্রোসিসের মরফোলজিক্যাল চেঞ্জ, নিউক্লিয়াসে কি হয়, সাইটোপ্লাজমে কি হয়। তারপরে নেক্রোসিসের যে টাইপস গুলো প্রতিটার এক্সাম্পল অবশ্যই খুব ভালো করে। তারপরে তোমাদের লাগবে, এরপরে লাগবে হচ্ছে ফ্রি রেডিকেল। হোয়াট ইজ ফ্রি রেডিকেল, ফ্রি রেডিকেলের এক্সাম্পল গুলো কিভাবে বলবা, তারপরে জেনারেশন কিভাবে হয় সেটা বলবা, আর রিমুভাল কিভাবে হয় সেটা বলবা, সেটা পড়বা। এরপরেই তো চলে আসলাম অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস ডেফিনেশন আর কজেস অফ অ্যাপোপ্টোসিস বা এক্সাম্পল যেটা বললাম সেটা পড়বে, এবং মরফোলজিক্যাল চেঞ্জ কি হয়, অ্যাপোপ্টোটিক বডি কি জিনিস। তারপরে চলে আসলাম মনে হয় কিসে, আচ্ছা অটোফ্যাজি কি জিনিস, অটোফ্যাজি কি জিনিস আর হেটারোফ্যাজি কি জিনিস আগে একদিন বলছিলাম। তারপরে ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন কি কি জিনিস, ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন হয়, ঠিক আছে। ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন কি কি জিনিস হয়, এই ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন থেকে চলে যাবে স্টিয়াটোসিস অর ফ্যাটি চেঞ্জ। হোয়াট ইজ স্টিয়াটোসিস, কোন কোন কন্ডিশনে স্টিয়াটোসিস হয়, কি কি কারণে লিভারে স্টিয়াটোসিস হয়, আর স্টিয়াটোসিস আর কোথায় কোথায় হয়, লিভার ছাড়া কোথায় কোথায় হয়। এরপরে চলে যাব প্যাথোলজিক ক্যালসিফিকেশন। আচ্ছা ওই যে এক্সোজেনাস আর এন্ডোজেনাস পিগমেন্ট বললাম, যে এই পিগমেন্টের নামগুলো অনেক সময় এক্সাম্পল গুলো জিজ্ঞেস করা হয়। তারপরে প্যাথোলজিক ক্যালসিফিকেশন ইন ডিটেইলস সবকিছু। হোয়াট ইজ প্যাথোলজিক ক্যালসিফিকেশন, টাইপ দুইটা কি আছে এবং দুইটা টাইপের তোমার ডিফারেন্স করে পড়বা। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন কোন জায়গায় হয়, মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন কোন কোন ক্ষেত্রে হয়। এই সব পড়লে দেখবা যে বেশি কিছু না, খুব অল্প কিছু। তোমরা কি ডাক্তার নূরে জান্নাতের সাথে যোগাযোগ করছো? রফিক না ম্যাডাম, কালকে মানে নাম্বারটা কল দিতে দিয়েছিলাম, বললাম যে This internet connection isn't reliable. কালকে না, তুমি আজকে যোগাযোগ করবে, শুনতে আচ্ছা পাচ্ছো? জি ম্যাডাম, মানে আজকে করবো, কালকে দিতে চাইছিলাম। আচ্ছা আপনারটা শেষ সপ্তাহে করতে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। আগামী কালকে আজকে তুমি যোগাযোগ করবা, কারণ ওরও একটা মেন্টাল প্রিপারেশনের ব্যাপার আছে। আমরা নিজেরাও তো এইভাবে অনলাইনে ক্লাস নিয়ে অভ্যস্ত না, এটা আমাদের জন্যও তো একটু নতুন কিছু। যেমন এই পরের দিকে এসে আমার কিছু মনে হয়নি, কিন্তু প্রথম দিন আমার কাছে মনে হচ্ছিল যে অনেক কিছু। ঠিক আছে, তাহলে তোমরা নেক্সট সপ্তাহে তাহলে ক্লাস করো, দেখো সময়টা ঠিক করে নাও। তোমাদের ফার্মাকোলজি ক্লাস কি শেষ? ম্যাডাম ওটা হচ্ছে মানে ম্যাম অর্ধেকের বেশি আইটেম পড়ানো হয়ে গেছে। প্রতিদিন প্রায় ডাক্তার সোনিয়ার ক্লাস শেষ না প্রায়? ওনার সাথে আমার গত সপ্তাহে কথা হলো, উনি বললো যে আর 2টা ক্লাস নিলেই সম্ভবত শেষ হয়ে যাবে, এরকম কি কিছু? ম্যাম উনাকে টপিক ভাগ করে দিবেন, তো ওই ওনার টপিকগুলো শেষ হয়ে যাবে। হ্যাঁ সেটাই, যাই হোক। আর এমনিতে তোমাদের ডাক্তার জিয়া যিনি, ওনার ক্লাস তো বোধহয় শেষের দিকেই প্রায়। আর ম্যাম 6-7টা আইটেমের মতো রয়েছে, তাহলেই শেষ হয়ে যাবে। 6-7? আমি কয়টা আইটেম পড়ালাম বলো তো? ম্যাম আপনি তো 3টা আইটেমের কাছাকাছি পড়াই যাচ্ছেন মনে হয়। কাছাকাছি না, 3টা আইটেম শেষ। 3টা আইটেম ম্যাম আইটেম কার্ডটা নাই তো, এই জন্য আর কি। তোমরা ফার্মাকোলজির আইটেম কার্ডটা কিভাবে পাইছো ওটা? ম্যাম ইমেল করে দিয়ে দিছিল আমাদের। ইমেল? তোমাদের কারো একটা রফিক ইমেল অ্যাড্রেস আমাকে একটা দিও। আচ্ছা ম্যাডাম ঠিক আছে। হ্যাঁ আমি ওটা তুলে দিয়ে দিব তোমাদেরকে, কার্ডটা তুমি তখন সবাইকে দিয়ে দেবা। ঠিক আছে জি ম্যাম। আমি প্রতিদিন আসলে ভুলে যাচ্ছি, কলেজে যে এত কাজের মধ্যে পড়ে যাচ্ছি তখন আর মনে থাকতেছে না। ঠিক আছে, আমি মনে করে দিয়ে দেওয়ার চেষ্টা করব।
আর ভালো থাকো সবাই, ভালো থাকো, সাবধানে থাকো। জি ম্যাম, দোয়া করবেন ম্যাম। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করো তোমরা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ।